আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর বিজ্ঞান এর প্রথম অধ্যায় খেলার মাঠে বিজ্ঞানের বার্ষিক পরীক্ষার যে সাজেশন সেটা নিয়ে আলোচনা করব। তো এটা হচ্ছে খেলার মাঠে বিজ্ঞান হচ্ছে তোমার অনুশীলনী বই। তবে যদি সংশ্লিষ্ট বিষয়বস্তু অনুসন্ধানী পাঠ থেকে পড়তে চাও তাহলে এটা হচ্ছে অনুসন্ধানী পাঠের প্রথম অধ্যায় পড়তে হবে, বল, চাপ ও শক্তি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে যে শীটটা আছে শীটে এমসিকিউ রয়েছে, তারপরে এক কথায় উত্তর, এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন, রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট বিহীন, তারপর দৃশ্যপট নির্ভর সবগুলো রয়েছে আমাদের শীট। প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে এরকম শীট রয়েছে, আবার নমুনা প্রশ্নও রয়েছে। তোমরা যদি কেউ আমাদের কাছ থেকে শীট সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে নাম্বার 01620103495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো শীটের জন্য। স্বল্প মূল্যে আমাদের কাছ থেকে শীটগুলো পেয়ে যাবা। এই যে এখানে এক কথায় উত্তর সবকিছু সুন্দর করে দেওয়া আছে। আর যদি আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে আমাদের সাথে ওই নাম্বারেই যোগাযোগ করবা। আমাদের পেইড কোর্স রয়েছে, সেখানে 3 মাসের জন্য তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে পড়ানো হবে। ওকে, তো দেখো আমরা আজকের যে আলোচ্য বিষয় সমূহ সেটা হচ্ছে রচনামূলক প্রশ্ন পড়ব। রচনামূলক প্রশ্ন রচনামূলক প্রশ্ন তো দৃশ্যপট বিহীন। আমরা জানি আমাদের দুই ধরনের রচনামূলক প্রশ্ন থাকবে, তাই না? একটা হচ্ছে দৃশ্যপট বিহীন আর একটা হচ্ছে দৃশ্যপট যুক্ত। তো আমরা দুইটাই পড়া লাগবে আমাদের জন্য। তো প্রথম যে প্রশ্নটা, উলম্বভাবে ঝুলন্ত দুই প্রান্তে সুতা দিয়ে বাঁধা একটি ভারী বস্তুকে সুতা ধরে নিচের দিকে হ্যাচকা টান দিলে বস্তুটির নিচের অংশের এবং ধীরে ধীরে টান দিলে বস্তুটির উপরের অংশে ছিঁড়ে যায় কেন? মনে মনে করো কি এখানে একটা বস্তু এরকম, এখানে একটা বস্তু আছে, ওই বস্তুটা উপরে একটা দড়ির সাহায্যে উপরে একটা জায়গায় বাঁধা আছে, ঠিক আছে? মনে করো সেটা হচ্ছে এ প্রান্ত, আর এই নিচ থেকে এই বস্তুটা নিচের দিকে আর একটা দড়ি দিয়ে এখানে এখানে বাঁধা রয়েছে, ঠিক আছে? এটা মনে করো বি প্রান্ত। তো তুমি যদি এখানে এই যে দড়ির এই জায়গা ধরে হ্যাচকা টান দাও, হ্যাচকা টান মানে হচ্ছে হঠাৎ করে টান দাও, টান ধরেই ঠাস করে জোরে টান মারলে এরকম, ঠিক আছে? খোট টান আমরা অনেক সময় এটা বলি। তো এটা এই যে যদি করি, এটা যদি করি তাহলে হ্যাচকা টান দিলে বি প্রান্ত ছেড়ে যাবে, আর যদি ধীরে ধীরে টান দিই তাহলে দেখো এ প্রান্ত ছেড়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে কেন এরকম হবে? উলম্ব ভাবে ঝুলন্ত একটি ভারী বস্তু সুতা দিয়ে বাঁধা অবস্থায় স্থিতি জড়তা থাকে। এখন এখন দেখো বস্তুটির নিচে বাঁধা সুতাটিতে হ্যাচকা টান দিলে ভারী বস্তুটি স্থিতি জড়তা থেকে গতি জড়তায় আসার পূর্বে নিচের অংশের সুতা ছেড়ে যাবে, অর্থাৎ বস্তুটির উপরের অংশের সুতাটি টান অনুভব করার পূর্বে নিচের অংশের সুতাটি ছিঁড়ে যাবে। আবার নিচের সুতায় ধীরে ধীরে যদি টান দেওয়া হয় তাহলে উপরের এবং নিচের উভয় সুতা কি করবে? উভয় সুতা ছিঁড়ে যাবে, টান অনুভব করবে। এরপরে 2 নম্বর প্রশ্ন চলে যাচ্ছে। 2 নম্বরের প্রথম প্রশ্ন দুইটা দেওয়া হয়েছে এখানে। গ্লাসের উপর একটা শক্ত কাগজ রেখে তার উপরে একটা মুদ্রা রেখে কাগজটাকে টান দিলে মুদ্রা কেন গ্লাসের মধ্যে পড়বে? দেখো এখানে একটা গ্লাস নিবা, একটা গ্লাস নিয়ে যদি তুমি এরকম করো, মনে করো এটা একটা গ্লাস, এই গ্লাসের উপরে একটা শক্ত কাগজ রাখবা, ঠিক আছে? শক্ত কাগজ রাখলে, কাগজ রেখে এর উপরে একটা পয়সা রাখলে, এই এই যে কাগজটাকে টাস করে টান মারলে অথবা ধাক্কা দিয়ে এই পাশে ছেড়ে দিলে এই যে পয়সাটা এর ভিতরে পড়বে। কেন এরকম হয়? এবং খ নাম্বার প্রশ্ন আছে, চলন্ত রিক্সা থেকে যাত্রীরা লাফ দিয়ে নামতে গেলে সামনের দিকে দৌড়ে দিবে না দাঁড়িয়ে থাকবে, কি করবে? তো এখানে প্রথম প্রশ্ন, গ্লাসের উপরে একটা শক্ত কাগজ রেখে তার উপরে একটা মুদ্রা রেখে কাগজটাকে টান দিলে মুদ্রা গ্লাসে পড়ে যাওয়ার কারণ হলো স্থিতি জড়তা। স্থিতি জড়তার কারণে এখানে হয়। এখানে প্রাথমিক অবস্থায় কাগজ এবং মুদ্রা স্থির অবস্থানে থাকছিল, এখন কাগজটাকে টান দিয়ে গতিশীল করা হয়, তখন মুদ্রার স্থিতি জড়তার কারণে মুদ্রাটি তার পূর্বের জায়গায় থাকার চেষ্টা করে, ফলে গ্লাসের ভিতরে মুদ্রাটি পড়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, খ নাম্বার, চলন্ত রিক্সা থেকে নামতে গেলে যাত্রীরা গতি জড়তার কারণে সামনের দিকে ঝুঁকে পড়ে। কারণ রিক্সা যখন চলন্ত অবস্থায় থাকে তখন রিক্সার যাত্রীরাও রিক্সার সাথে একই দিকে গতিপ্রাপ্ত হয়। চলন্ত রিক্সা থেকে নামতে গেলে যাত্রীদের শরীরের নিচের অংশ হঠাৎ স্থির হয়ে যায়, কিন্তু যাত্রীদের শরীরের উপরের অংশ গতি জড়তার জন্য সামনের দিকে এগিয়ে যায়। তাই চলন্ত রিক্সা থেকে নামতে গেলে সামনের দিকে, অর্থাৎ রিক্সার গতির দিকে দৌড়ালে কি হবে? দৌড়ে নামলে নির্বিঘ্নে নামা যায়। এটা হচ্ছে মূলত জড়তার কারণে হয়, তাই না? তো এটা আমাদের হয়ে গেল। পরের নম্বর 3 নম্বর, নিউটনের দ্বিতীয় সূত্রটি লেখো। দ্বিতীয় সূত্রটি, ভরবেগের পরিবর্তনের হার
কিভাবে হিসাব করতে হয় ব্যাখ্যা করো। আচ্ছা, তো দ্বিতীয় যে সূত্রটা সেটা হচ্ছে দেখো, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তন হার তার উপরে প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, কোনো বস্তুর ভরবেগ কাকে বলা হয়? কোনো বস্তুর ভর এবং বেগ দুটাকে গুণ করলে আমরা ভরবেগ পাবো। তো বলা হচ্ছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে ওই যে ভরবেগের পরিবর্তন যা হবে তাকে সময় দিয়ে ভাগ করতে হবে, তাহলে হার পাওয়া যাবে। এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, মানে যতটুকু তুমি বল প্রয়োগ করবা এর ভরবেগের পরিবর্তন হার তত বাড়তে থাকবে। ঠিক আছে, এটা বলছে বল যেদিকে কাজ করে ভরবেগের পরিবর্তনও সেদিকেই হয়। এটা হচ্ছে এখান থেকে এতটুকু হচ্ছে তোমার ভরবেগের ওই যে দ্বিতীয় যে সূত্রটা, এতটুকু লিখে তুমি 1 মার্ক পাবা। এবং ভরবেগের পরিবর্তন হার কিভাবে হিসাব করা হয় এটা করার জন্য আরো 4 মার্ক পাবা। তাহলে এটা করার জন্য কি করতে হবে? এখান থেকে লিখতে হবে ভরবেগের পরিবর্তনকে সময় দ্বারা ভাগ করলে ভরবেগের পরিবর্তনের হার বা বল হিসাব করা যায়। যেমন দেখো, এম ভরের কোনো বস্তু, এম হচ্ছে একটা বস্তুর ভর ধরা হয়েছে, হ্যাঁ, যেহেতু ভর ইংরেজি হচ্ছে মাস, এজন্য এম ধরা হয়েছে। তো এম ভরের কোনো বস্তুর আদি বেগ হচ্ছে ইউ ধরা হয়েছে এবং শেষ বেগ হচ্ছে ভি। শেষ বেগ যদি ভি হয় তাহলে ভরবেগের পরিবর্তন হবে কত? আচ্ছা, তো এখানে এখানে একটা জিনিস খেয়াল করো, এই যে এমভি, এমভি হচ্ছে কি শেষ ভরবেগ, মানে একদম শেষ পর্যায়ে এমভি হলো। আর এমইউটা হচ্ছে একদম আদি অবস্থায় এমইউ ছিল। তা আদি ভরবেগ হচ্ছে আদি ভর এবং মানে আদি বেগ এবং ভরকে গুণ করলে আদি ভরবেগ পাওয়া যাবে। আর শেষ বেগ এবং ভরকে গুণ করলে শেষ ভরবেগ পাওয়া যাবে। এখন শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ বিয়োগ করলে এমভি মাইনাস এমইউ হয় এবং সেটাকে সময় দ্বারা ভাগ করলাম, তাহলে পাওয়া যাবে ভরবেগের পরিবর্তনের হার। এখন দেখো, এই দুই জায়গায় এম আছে, দেখছো এখানেও এম আছে এখানেও এম আছে, একটা এম কমন নিয়ে নেওয়া হলো, তাহলে কি থাকলো? ভি মাইনাস ইউ বাই টি। এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটাই এটাই এফ সমান এম এ, মানে এটা হচ্ছে কি বলতো, এখানে ভি মাইনাস ইউ বাই টি যেটা দেখো, এই যে ভি মাইনাস ইউ ভাগ টি, এটা হচ্ছে ত্বরণ, এটাকে বলা হয় ত্বরণ। কি বলা হয়? ত্বরণ। ত্বরণ কি দ্বারা প্রকাশ করা হয়? তাহলে এইখানে একটা এম থেকে গেল, সেই এমটা হচ্ছে এই যে, আর ভি মাইনাস ইউ বাই টি এর পরিবর্তে এ লেখা যায়, এই যে, তাহলে এম এ হয়ে গেল। তাহলে ভরবেগের পরিবর্তনের হার সমান কত হবে? এম এ। নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। দ্বিতীয় বল কি বলছে? যে প্রযুক্ত বলের সমানুপাতিক, যে এফ সমান সমান হচ্ছে এম এ। ঠিক আছে, এটা এখন এই যে সমানুপাতিক চিহ্ন যদি উঠাই দিই তাহলে একটা ধ্রুবক সংখ্যা দেওয়া লাগে, সেটা কি? কে দিয়ে দিলাম। ঠিক আছে, এখন মনে করো কি যে 1 নিউটন বল যদি হয় আর ভরের মান যদি হয় 1 কেজি। দেখো এখানে বলা হচ্ছে যে এফ সমান, এটা যদি হয় 1 মানে এফ এর মান যদি হয় 1, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? কে ইন্টু ভরের মানও 1 এবং ত্বরণের মানও 1, তাহলে এখানে কে এর মান কত হবে? কে এর মানও 1 হবে। ঠিক আছে, তখন কে এর মান 1 হলে এফ সমান কি হবে? এফ সমান হবে এম এ। তো এই সমীকরণের সাহায্যে ভরবেগের পরিবর্তনের হার তথা বল হিসাব করা যায়। ভরবেগের পরিবর্তনের হারটাই হচ্ছে বল। ঠিক আছে, মনে করো তোমার ভর যা এম এবং তোমার ত্বরণ যা, সেটা দিয়ে তুমি যখন মনে করো দৌড় দিচ্ছ এক জায়গায় একদিকে, হ্যাঁ, তোমার একটা ত্বরণ তৈরি হবে, ওই ত্বরণ এবং তোমার ভরকে গুণ করলে কি পাবো? প্রযুক্ত বলটা পাওয়া যাবে। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এরপরে 4 নম্বর প্রশ্ন, কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তন হবে কত হবে? নিউটনের গতির দ্বিতীয় সূত্র অনুসারে তা ব্যাখ্যা করতে হবে। তো এটা আমরা ব্যাখ্যা করব কিভাবে? দেখো, নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে আমরা জানি কি? জানি কোন বস্তুর উপর প্রযুক্ত বল বস্তুটির ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। এইটাই তো কেবল আমরা শিখলাম, তাই না? তো এখানে বলা হচ্ছে এফ সমানুপাতিক কত? ডেল্টা পি বাই ডেল্টা টি। আচ্ছা, এখন কথা আছে ডেল্টা পি বাই ডেল্টা পি মানে কি? ডেল্টা পি মানে হচ্ছে ভরবেগের পরিবর্তন। আচ্ছা, দেখো কেন ডেল্টা পি ব্যবহার করলাম? পি পি দ্বারা ভরবেগ বোঝানো হয়, ভর এবং বেগের গুণফলকে এই যে ভরবেগ বলা হয়। তো ভরবেগকে পি দ্বারা প্রকাশ করা হয়, যেহেতু পরিবর্তন বোঝাচ্ছে তো পরিবর্তনের জন্য এই যে ডেল্টা, এই যে এই সংখ্যাটা ডি ব্যবহার করা হয়। ডি মানে ডেল্টা, হ্যাঁ, ডেল্টা মানে পরিবর্তন, ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন। আর যখন এটাকে টি দ্বারা ভাগ করা হবে তখন ভরবেগের পরিবর্তনের হার বলা হবে। এটাকে বলা হবে কি? ভরবেগের পরিবর্তনের হার। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথা। ঠিক আছে, যদি না বুঝতে পারো তারপরে কমেন্ট করে জানাই দিও, হ্যাঁ। আর আমাদের পেইড কোর্স গুলোতে চাইলে তোমরা ভর্তি হতে পারো। তো এখানে এফটা হচ্ছে প্রযুক্ত বল এবং ডেল্টা পি হচ্ছে ভরবেগের পরিবর্তন আর টি হচ্ছে সময়। এখন এই যে সমানুপাতিক চিহ্ন রয়েছে এটাকে যদি উঠাই দিই তাহলে কে দিতে হবে? একটা ধ্রুবক দিতে হয়, আমরা সেটা জানি। তো এই কে কে সমানুপাতিক ধ্রুবক। তো ডেল্টা পি হলে তাহলে কত আছে? দেখো এখান থেকে এফ সমান কি পেলাম? কে কে ইন্টু ডেল্টা পি ভাগ হচ্ছে টি, তাই না? এখন দেখো এখান থেকে আমরা এরকম লিখতে পারি না, কে ডিপি সমান হচ্ছে এফ টি, মানে আর গুণ করে দিলাম, হ্যাঁ। তো এখান থেকে
এখান থেকে ডেল্টা পি সমান কি লেখা যায়, এফ টি, আর এখানে যেহেতু গুণ সম্পর্ক কে তাহলে নিচে চলে যায়, তাহলে ডেল্টা পি সমান ডেল্টা টি মানে এফ টি বাই কে। তো এখানে প্রযুক্ত বল এফ এর মান যদি শূন্য হয়ে যায় তাহলে ডেল্টা পি কত হয়ে যাবে, এটাও শূন্য হয়ে যাবে। অর্থাৎ কোন বস্তুর উপর প্রযুক্ত বল শূন্য হলে ভরবেগের পরিবর্তনও শূন্য হয়ে যাবে। এটা তো আমরা বুঝতেই পারতেছি তাই না, যে কি কি ঘটনা ঘটতেছে এখানে। এখন এখানে দেখো 5 নম্বর প্রশ্ন, 1 নিউটন বল কি, কতগুলো বিভিন্ন ভরের বস্তুর উপরে একই পরিমাণ বল প্রয়োগ করে ভর ও ত্বরণের সম্পর্ক ব্যাখ্যা করো। এখন দেখো 1 নিউটন বল কি, এটার জন্য তুমি 1 মার্ক পাবা, আর বাকিটার জন্য আরো 4 মার্ক রয়েছে। তো এখানে 1 নিউটন বল কাকে বলা হয়, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোন বস্তুর উপরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে বলা হয় কি, বল। দেখো বলের সংজ্ঞা কি জানি, বল সূত্র কি, এফ সমান এম এ। এখন যদি এরকম হয়, এম এর মান যদি হয় 1 এবং 1 ত্বরণের মান মানে এর মানও যদি হয় 1, তাহলে এখানে এফ সমান আমরা তখন কি লিখতে পারি, 1 লিখতে পারি না। তাই বলা হচ্ছে যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপরে যে পরিমাণ বল প্রযুক্ত হয়ে 1 মিটার স্কয়ার ত্বরণ সৃষ্টি করতে পারে তাকেই বলা হয় 1 নিউটন বল। এখন এম ভরের কোনো বস্তুর উপরে যদি এফ বল প্রয়োগ করা হয় তাহলে সূত্রটা কি হবে, এফ সমান এম এ। তো ভিন্ন ভরের বস্তু যেমন M1 M2 M3 এরকম এম এন পর্যন্ত মানে অনেকগুলো বস্তু রয়েছে, একটা বস্তুর ভর হচ্ছে M1, একটা বস্তুর ভর হচ্ছে M2, এরকম এদের উপরে প্রযুক্ত ত্বরণ হচ্ছে, মনে করো A1 যেটার ভর আছে M1 তার হচ্ছে ত্বরণ A1, তারপরে যে বস্তুটার ভর আছে M2 তার হচ্ছে ত্বরণ A2 A3 এরকম হচ্ছে। তাহলে আমরা এফ সমান কি লিখতে পারি, M1 A1 যোগ এফ, এটা সমান কেন, কারণ দেখো এখানে বলা আছে যে সমান ভরের ভর দেওয়া আছে, দেখছো যে বিভিন্ন বস্তুর উপর একই পরিমাণ বল প্রয়োগ করা আছে, একই পরিমাণ বল প্রয়োগ করা আছে। তাহলে এখানে প্রত্যেকটা মানে যে বস্তুর ভর আসছে তোমার M1 তার বল কত হবে M1 A1, তারপর আরেকটা হবে M2 A2 এরকম হবে। তো প্রযুক্ত বল সমান রাখতে হলে বস্তুর ভর বৃদ্ধির সাথে সাথে ত্বরণ হ্রাস করতে হবে। যেমন এখানে M1 এর মান M2 এর চেয়ে বড়, আবার A2 এর মান তাহলে A1 এর চেয়ে বড় হবে। মানে বস্তুটা দেখো খেয়াল করে, এখানে প্রথম বস্তু M1 এর ভর বেশি আর M2 এর ভর হচ্ছে কম, যদি এরকম হয় তাহলে কি হবে, উল্টা হবে, তাহলে ত্বরণের মান বেশি হবে, A2 এর মান বেশি হবে, A1 এর মান কম হবে, এরকম উল্টা হয়ে যাবে, ঠিক আছে, তাই হবে। সুতরাং বলা যায় বিভিন্ন ভরের বস্তুতে একই বল প্রযুক্ত হলে যার ভর বেশি সে বস্তুর ত্বরণ কম, আর যার ভর কম তার ত্বরণ বেশি হবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। তো এখানে 6 নম্বর বলছে যে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান এবং বিপরীত দিকে হলেও একে অপরকে বাতিল করতে পারে না কেন, এবং 6 নম্বর প্রশ্ন হচ্ছে কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধা কেন। প্রথম প্রশ্ন হচ্ছে 2 মার্ক থাকবে এবং দ্বিতীয়টা হচ্ছে 3 মার্ক থাকবে, প্রথমটা 3 দ্বিতীয়টা 2 মার্ক থাকবে। এখন দেখো এটা হচ্ছে দুটি আলাদা বস্তু, এ একটা বস্তু বি একটা বস্তু, এবং এ যখন বি বস্তুর উপরে বল প্রয়োগ করে তখন বি বল প্রয়োগ করে এ বস্তুটির উপরে। মনে করো তুমি তোমার বন্ধুকে ধাক্কা মারতেছো, সেও কিন্তু তোমার উপরে মারতেছে, ঠিক আছে, এরকম বিষয়টা। অর্থাৎ দুটি বল সমান এবং বিপরীত কিন্তু তারা দুটি ভিন্ন ভিন্ন বস্তুতে কাজ করে, কখনো এক বস্তুতে কাজ করে না। যদি একই বস্তুতে দুটি বল প্রয়োগ করা হতো তবে শুধু তাহলেই একে অপরকে বাতিল করে দিতে পারতো। মানে এখানে কি বলছে, একে অপরকে বাতিল করে দিতে পারতো মানে কি, মনে করো একটা বস্তুকে তুমি এদিকে টানতেছো 5 নিউটন বলে, হ্যাঁ, আর তোমার বন্ধু এদিকে এটাকে 3 নিউটন বলে টানতেছে, তাহলে এটা কোন দিকে যাইতো, এইদিকে যাইতো কত নিউটন বলে, 2 নিউটন বলে, তাহলে 3 নিউটন একজনকে বাদ হয়ে যাচ্ছে, তো বাতিল করা হয়ে যাচ্ছে, ঠিক আছে, তো বাতিল করে দিতে পারতো। যেহেতু ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটি ভিন্ন বস্তুতে কার্যকর হয় তাই এরা পরস্পর ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর কি হবে, সমান এবং বিপরীতমুখী হলেও একে অপরকে বাতিল করতে পারে না। মনে করো তুমি একটা দেওয়ালের উপর, এরকম একটা দেওয়াল আছে, দেওয়ালের এখানে একটা বল আছে না, ক্রিকেট বল, এই বল দিয়ে এখানে টাচ করে এখানে আঘাত করলে তো বলটাও ঠিক বিপরীত দিকে ফিরে আসবে, এরকম সমান বিপরীত মুখে, সেটাই বলতেছে, কিন্তু এক্ষেত্রে বাতিল হয়ে যায় না। যদি একই বস্তু দুই পাশে টানাটানি করা হয় তাহলে বাতিল হবে। রাস্তায় হাঁটার সময় রাস্তা ও পায়ের তলার মধ্যে সমান সমান ক্রিয়া ও প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়, তার জন্য আমরা চলতে পারি। কিন্তু রাস্তা কাদাযুক্ত হলে রাস্তা ও পায়ের তলার কি হয়, তলার মধ্যকার ঘর্ষণ বল হ্রাস পায়, ফলে ক্রিয়া ও প্রতিক্রিয়া বল সমান হয় না। এ কারণে কাদাযুক্ত রাস্তায় আমরা পিছলে যাই, তাই কাদাযুক্ত রাস্তায় হাঁটা অসুবিধাজনক, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এরপরে 7 নম্বর প্রশ্ন, মূলত এখান থেকেই অনেক ইম্পর্টেন্ট পড়াশোনা শুরু।
তো এখানে আমাদের কি কি বলা আছে দেখো, 500 গ্রাম ভরের একটা বল 20 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে আঘাতের পর বিপরীত দিকে 15 মিটার পার সেকেন্ড বেগে ফিরে আসে, তাহলে ভরবেগের পরিবর্তন ব্যাখ্যা মানে কত হবে সেটা বের করতে হবে। এখন বলতেছে দেখো এই বস্তুটার ভর কত ছিল, ভর এইভাবে তোমরা লিখবা, দেখো এখানে ভর, বস্তুটার ভর হচ্ছে 500 গ্রাম, 500 গ্রাম হচ্ছে ভর। এখন এই 500 গ্রাম দেওয়া আছে না, এটাকে আমাদের কি করতে হবে, 1000 দ্বারা ভাগ করতে হবে। 1000 দ্বারা ভাগ করলে 0.5 আসতেছে। 0.5 এ কেন ভাগ করলাম 1000 দ্বারা, এটা কেজিতে কনভার্ট করার জন্য। কিসের জন্য বলতো, এটাকে কেজিতে নেওয়ার জন্য। ওকে, তাহলে নিলাম। এইবার এখানে দেখো, এখানে আদি বেগ কত আছে, আদি বেগ হচ্ছে 20। তাহলে আদি বেগ, আদি বেগ এখানে যদি আমরা লিখি আদি বেগ, দেখো আদি বেগকে ইউ দ্বারা প্রকাশ করা হয়, ইউ এর মান কত হবে 20 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ, এখানে দেখো শেষ বেগ দেওয়া আছে একটা, শেষ বেগ, তো শেষ বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয়। শেষ বেগ ভির মান কত, এই দেখো শেষ বেগ হচ্ছে ভির মান 15, তাহলে এখানে দেখো 15 মিটার পার সেকেন্ড। তবে যেহেতু এটা এটা বিপরীত দিকে আসছে, তাই এটাকে নেগেটিভ মাইনাস করে দিতে হবে। দেখো এখানে কি বলছে যে মানে এত বেগে ফিরে আসে, মানে বিপরীত দিকে ফিরে আসে, তাহলে এখানে মাইনাস করে দিতে হবে। এখন আমাদের বের করা লাগবে ভরবেগের পরিবর্তন। ভরবেগের পরিবর্তন ডেল্টা পি সমান, আমরা সূত্র জানি, সেটা হচ্ছে এম ইন্টু ভি মাইনাস ইউ। এটা হচ্ছে সূত্র, মানে ভরবেগের পরিবর্তন বের করতেছে, জাস্ট ভরবেগের পরিবর্তন। এখানে এম এর মান কত 0.5, ঠিক আছে, আর ভির মান কত -15, -15, আর ইউ এর মান কত ইউ এর মান হচ্ছে 20 এরকম। তো এখানে আগে একটা মাইনাস ছিল, সেই মাইনাসের জন্য এখানে মাইনাস দিয়ে দিতে হবে, ঠিক আছে। এখন দেখো 0.5 আর এখানে কত আসে মাইনাস, এটা যোগ করলে হয় -35, -35 হয়। এখানে যদি আমরা হিসাব করি, দেখো এখানে হচ্ছে 0.5, মানে 0.5 গুণ হচ্ছে কত 35 মনে করো, মাইনাসটাকে সামনে রাখবেন। এখানে কত হয় 17 হয়, কিন্তু মাইনাস থাকার কারণে -17.5 এত হচ্ছে একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে ভরবেগের একক, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এই অঙ্কটা কিভাবে করতে হবে। এই যে এখানেও করা হয়েছে, তাই ভরবেগের পরিবর্তন হবে এত। এই দেখো এখানে মাইনাস চিহ্নটা কেন দেওয়া হয়নি, এখানে মাইনাস, কিন্তু এখানে কেন দেওয়া হয়নি, যখন মানের কথা বলবে, ঠিক আছে, যে ভরবেগের পরিবর্তনের মান কত হবে, তো মান যদি বলে তখন আসলে নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হয় না, ঠিক আছে, অলওয়েজ পজিটিভ চিহ্ন ব্যবহার করতে হয়। এরপরে 8 নম্বর প্রশ্ন দেখো, তোমার তোমার একটা বন্ধু, তার ভর হচ্ছে কত 50 কেজি, মনে করো তোমার বন্ধুর ভর হচ্ছে 50 কেজি, তার একটা বাইক আছে, সেই বাইকের ভর হচ্ছে 250 কেজি, ঠিক আছে, মোটরসাইকেল আর কি। তো এত বেগে চালাচ্ছ, কত বেগে 20 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছে। তোমার বন্ধু ব্রেক করে 10 সেকেন্ডের মধ্যে মোটরসাইকেলকে পুরোপুরি থামিয়ে ফেললো। পুরোপুরি যখন থামিয়ে ফেললো, দেখো এই যে যে বেগটা দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু আদি বেগ, এই বেগে চালাচ্ছিল। যখন এটা থেমে যাবে, থেমে গেলে যদি কখনোই তোমাকে বলে যে থেমে গেল, বল প্রয়োগ করা হলো না, তার মানে কি বস্তুটার শেষ বেগ 0 হয়ে গেল, ঠিক আছে, যে পুরোপুরি থেমে গেল, দেখছো। এজন্য মোটরসাইকেলের উপরে কি পরিমাণ বল বল প্রয়োগ করতে হয়েছে, মানে প্রযুক্ত বল কত সেটা বের করতে হবে। এখন দেখো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি। এখানে প্রথমে ভর দেওয়া আছে, ভর কত বলতো, তোমার বন্ধুর ভর দেওয়া আছে 50 কেজি। এই দেখো তোমার বন্ধুর ভর আছে 50 কেজি, আর মোটরসাইকেলের ভর কত 250 কেজি। তো দুইটাকেই যোগ করতে হবে একসাথে, ঠিক আছে। যোগ করলে কত হয়, এখানে 300 কেজি। তো 300 কেজি হচ্ছে ভর, ঠিক আছে। এখানে আদিবেগ কত, আদিবেগ দেওয়া আছে 15, দেখো আদিবেগ দেওয়া আছে কিন্তু 15 মিটার পার সেকেন্ড, 15 মিটার পার সেকেন্ড। আর শেষ বেগ কিন্তু দেওয়া নাই, কিন্তু বলা হচ্ছে যে বস্তুটাকে পুরাপুরি থামিয়ে ফেলা হয়েছে। যখন পুরাপুরি থামিয়ে ফেলা হয়েছে এই কথা বলা হবে, তার মানে ভির মান হচ্ছে 0। কত, ভির মান হচ্ছে 0। আর সময় কত, সময় হচ্ছে এখানে 10 সেকেন্ড, সময় হচ্ছে 10 সেকেন্ড, সবকিছু দেওয়া আছে, দেখো 10 সেকেন্ড সময় দেওয়া আছে। হ্যাঁ, তাহলে আমরা সবকিছু, এখন আমাদের প্রযুক্ত বলের মান বের করতে হবে। এখন দেখো বল সমান কত হবে, বল এফ, এফ এর একটু আগেও আমরা সূত্র দেখলাম, একটা সূত্র ডেল্টা পি ভাগ হচ্ছে টি, এরকম একটা সূত্র দেখেছিলাম কিন্তু। হ্যাঁ, তাহলে সেই সূত্র অনুসারে ডেল্টা পি মানে কত, ডেল্টা পি মানে ভরবেগের পরিবর্তন, এম ইন্টু ভি মাইনাস ইউ ভাগ হচ্ছে টি, ঠিক আছে। এখন দেখো এখানে এম এর মান কত, এম এর মান হচ্ছে 300, আর ভির মান 0, মাইনাস ইউ এর মান কত 15। আচ্ছা, এইবার লাস্টে কত, নিচে কত 10 দিয়ে ভাগ করব, কেন, কারণ সময় হচ্ছে 10,
এইবার এটাকে আমরা সুন্দর করে হিসাব করব। খেয়াল করে এখানে উপরে রয়েছে কত দেখো, 300 গুণ আছে 0 মাইনাস 15, 0 মাইনাস 15, আর নিচে কত, নিচে হচ্ছে 10। এই যে এটার মান কত আছে, -450, -450, -450। এত কি হবে, যেহেতু বলের একক হবে নিউটন, তার মানে এত বল প্রযুক্ত করা হয়েছিল বা প্রয়োগ করতে হয়েছে। ঠিক আছে, এই যে কত বল প্রয়োগ করতে হয়েছে দেখো, তোমরা এখানে এইভাবে করা আছে, কি স্ক্রিনশট দিয়ে এভাবে করে নিতে পারো, তবে আমি আরো সহজভাবে করে দিচ্ছি। দেখছো এখানে মাইনাস, এখানে কত, সরি এখানে 20 হবে, 20-এর জায়গায় আমরা 15 দিছি। ঠিক আছে, তার জন্য এখানে একটু সমস্যা হয়েছে। এই যে 20-এর জায়গায় আমরা 15 দিয়ে দিছি, 20 দিয়ে দিতে হবে এখানে। ঠিক আছে, এই যে এটাকে কেটে 20 দিয়ে দেবে, তাহলে ম্যাথ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই যে দেখো 600 হলো, তাই না? তাহলে এটা হবে 600। ওকে, 600। এখানে মানগুলো এভাবে ঠিকঠাক করে দিতে হবে। এটা হবে 600 নিউটন। আশা করি আমরা বুঝতে পেরেছো, তাই না তোমরা? দেখো এখানে এভাবেও চাইলেও করতে পারো, আলাদা আলাদা ভাবে। আচ্ছা, এখন দেখো যদি মান চাই, মান এই যে বলছে যে মানের বল প্রয়োগ করতে হবে, যখন মান বলবে তখন আর নেগেটিভ চিহ্ন ব্যবহার করতে হবে না। সবাই একটু খেয়াল করো, যখন এই দেখো এই ম্যাথটাতে এরকম আসছে, তাই না? আমরা যদি লিখি বলের মান, বলের মান লিখি, বলের মান লিখতে গেলে পজিটিভও লিখতে হয় না, নেগেটিভও লেখা লাগে না, বুঝছো? এর শুধুমাত্র তখন সংখ্যাটা বসবে। আশা করি এটাও আমরা বুঝতে পেরেছি। এখন 9 নম্বর, 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বলা হচ্ছে যে একটা কাঠের পাটাতন সর্বোচ্চ 500 নিউটন প্রতিক্রিয়া বল দিতে পারে। একটা সাইকেলের ভর হচ্ছে 50, কত কেজি দেখো, 15 কেজি, এবং স্কুটারের ভর হচ্ছে 110 কেজি হলে কোনটিকে ওই পাটাতনের পরে রেখে মেরামত করা যাবে? তো কোনটিকে রাখা যাবে, এর জন্য আমাদের সাইকেলের আলাদা ওজন বের করতে হবে, স্কুটারেরও ওজন বের করতে হবে। ঠিক আছে, ওজন বের করে দেখতে হবে। এখন দেখো অভিকর্ষ ত্বরণের মান লাগবে এক্ষেত্রে 9.8 এ মুখস্থ। সাইকেলের ভর কত আছে, m1, এটা হচ্ছে 15 কেজি দেওয়া আছে। আর সাইকেলের ওজন তাহলে কত হবে, ওজনের সূত্র আছে m, যেহেতু দেখো f সমান হচ্ছে mg, এটা হচ্ছে ওজনের সূত্র। এখন যেহেতু প্রথম বস্তু সাইকেলটাকে প্রথম ধরা হয়েছে, তাই f1 ধরা হলো, f1 সমান m1 ইন্টু g। এখন দেখো এখানে m1 এর মান বসালাম, g এর মান বসিয়ে দিলাম। তো এই 15 আর 9.8, এ দেখো 15 আর 9.8 যদি গুণ করো, 15 গুণ 9.8 এইভাবে গুণ করবা। ঠিক আছে, গুণ করলে কত হয়, 147 হয়, এত 47 নিউটন। এই যে এমটা কিভাবে আসলো, এটা কিন্তু ওজনের একক নিউটন, তাই লাস্টে এম দিয়ে দিতে হবে। স্কুটারের ভর কত দেওয়া আছে, 110 কেজি। স্কুটারের ওজন কত হবে, এফ সমান m2 ইন্টু জি। এখানে এটা হচ্ছে m1 এর মান, m2 এর মান, এটা হচ্ছে জি এর মান, গুণ করলে কত হয়, 1078 হয়। ঠিক আছে, এই যে এত নিউটন গুণ করবা। এখন দেখো সাইকেল এবং স্কুটার তার ওজনের ঠিক সমান এবং সমান বল প্রতিক্রিয়া হিসেবে দিতে পারে। তো এটা দিতে পারবে। ঠিক আছে, এখন এত কিছু লেখা লাগবে না। মনে করো কি যে এইখানে দেখো পাটাতন সর্বোচ্চ কত নিউটন বল সহ্য করতে পারে, এখানে হচ্ছে 500 নিউটন। এই যে সাইকেলটাকে দেখো, সাইকেলের ওজন কত আছে, 500, মানে 147, 500 চেয়ে অনেক কম আছে, তার মানে এটা সহ্য করতে পারবে। কিন্তু স্কুটারের ওজন তো অনেক বেশি হয়ে গেছে, দেখছো 1078, এত বল তো সে সহ্য করতে পারবে না, এত ওজন। তার জন্য কি করবে না, এই ক্ষেত্রে পাটাতনটা ভেঙে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে শুধুমাত্র সাইকেল যেটা আছে, সাইকেলের ভরটাই সে সহ্য করতে পারবে এবং সাইকেলটাই মেরামত করা যাবে। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌলিক বল কি? মহাবিশ্বে কত রকম মৌলিক বল আছে? মহাকর্ষ বল এবং সবল নিউক্লিয় বল ব্যাখ্যা করতে হবে। দেখো তাহলে অনেকগুলো প্রশ্ন, তাহলে মৌলিক বল কি, এর জন্য 1 মার্ক। তারপরে মহাবিশ্বে মোট কত রকমের মৌলিক বল, এটা লিখলে আর 1 মার্ক। আর এই দুটাই ব্যাখ্যা করলে আর 3 মার্ক, মোট 5 মার্ক। দেখছো এরকম। এখানে দেখো মৌলিক বল কাকে বলা হয়, যে সকল বল মূল বা স্বাধীন, অর্থাৎ যে সকল বল অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বা অন্য কোনো বলের কোনো রূপ নয়, বরং অন্যান্য বল এই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ, তাদেরকে বলা হয় মৌলিক বল। এখন মহাবিশ্বে 4 ধরনের মৌলিক বল আছে, এগুলো হলো মহাকর্ষ বল। আমাদেরকে হচ্ছে কয় ধরনের বল আছে, মহাকর্ষ বল হচ্ছে, আর একটা হচ্ছে তড়িৎ চৌম্বকীয় বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এরপর আমাদেরকে ব্যাখ্যা করতে হবে যে মহাকর্ষ বল কি এবং সবল নিউক্লিয় বল কি। মহাবিশ্বের প্রত্যেকটা বস্তু পরস্পরকে আকর্ষণ করে, এটাকে বলে মহাকর্ষ, তাই না? তো মহাবিশ্বের সকল বস্তু তাদের ভরের কারণে একে অপরকে যে বলে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলা হয়। এই বলের পাল্লা অসীম
বাকি বলগুলোর তুলনায় এই বল অনেক দুর্বল। সবচেয়ে দুর্বল বল হচ্ছে মহাকর্ষীয় বল, আর সবচেয়ে শক্তিশালী বল হচ্ছে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, এখানে এরপর ব্যাখ্যা করা আছে, এগুলো তোমরা একটু পড়ে নিও। ওকে, এরপর 11 নম্বর, নিউটনের মহাকর্ষ সূত্রটি লেখো। ধরো তোমার ভর হচ্ছে 50 কেজি, তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কিনা। এখন দেখো, এটা হচ্ছে সূত্র, মহাবিশ্বের যে কোনো দুইটি বস্তুর মধ্যে আকর্ষণ বল তাদের ভরদের গুণফলের সমানুপাতিক এবং মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তো এখানে মনে করো একটা বস্তুর ভর, মনে করো দুইটা বস্তু, একটা বস্তুর ভর হচ্ছে m1 আর একটা বস্তুর ভর হচ্ছে m2। এখন এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d। তাও এখানে নিউটনের যে সূত্র সেটা হচ্ছে f সমানুপাতিক হবে ওই বস্তু দুইটার ভরের গুণফল করলে যা হবে সেটা, আর দূরত্ব যেটা আছে সেটাকে স্কোয়ার করতে হবে, এরকম ভাবে বর্গের ব্যস্তানুপাতিক। এটা হচ্ছে নিউটনের সূত্র। এখন এখানে পরেরটা বলছে যে পৃথিবীর সকল দেশে আমার ওজন সমান হবে না, কারণ পৃথিবীর সম্পূর্ণ গোলাকার নয়, যার দরুন পৃথিবীর ব্যাসার্ধ আর সব জায়গায় সমান হবে না। খেয়াল করো, এখানে আমাদের ওজন বের করতে বলছে। ওজন হচ্ছে ডব্লিউ সমান হচ্ছে mg, তাহলে এখানে আমাদের জির মান লাগবে, তাই না? তো জি সমান আবার কি, জি সমান সূত্র কি, বড় জি এম ভাগ আছে আর স্কোয়ার। এই যে আর হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ। ঠিক আছে, আরটা কি বলতো, পৃথিবীর ব্যাসার্ধ। তো পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবী যেহেতু একদম গোলাকার নয়, এরকম ভাবে দুই পাশে একটু চ্যাপ্টা আছে। তো এখানে দেখো, এখান থেকে এতটুকু দূরত্ব যা হবে, এখানে এতটুকু, এই দূরত্বটা তো সেম না, তার মানে ব্যাসার্ধ কিন্তু সেম না। ব্যাসার্ধ যদি সেম না হয় তাহলে এখানে মান বসালে জির মানও সেম আসবে না। এজন্য পৃথিবীর সব জায়গায় জির মান কি না, সমান নয়। ঠিক আছে, এটাই বলতেছে যে আমার ওজন, আমার ভর যাই হোক না কেন, যেহেতু এটা ভরটা, ওজনটা নির্ভর করে, দেখছো ডব্লিউ সমান mg, এটা ওজন নির্ভর করে জি এর মানের উপরে। তাই জি এর মান বেশি যে দেশে বা স্থানে, সেখানে আমার ওজন বেশি হবে, আর কম হলে সেখানে আমার ওজন কম হবে। এটা হচ্ছে কথা। এরপরে 12 নম্বর, সমান ভরে দুটি বস্তুকে 4 মিটার দূরত্বে রাখলে ক্রিয়াশীল আকর্ষণ বল 500 নিউটন, বস্তুদ্বয়ের ভর নির্ণয় করতে হবে। তো এই ম্যাথটা আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে যেটা বলতেছে যে এইখানে এই একটা বস্তু এখানে আছে, এই বস্তুটার ভর হচ্ছে m, আর এই পাশে আরেকটা বস্তু আছে, সেই বস্তুটার ভরও কিন্তু সেম mই। হ্যাঁ, সমান ভর, দুইটারই সমান ভর, এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব দেওয়া আছে ডির মান দেওয়া আছে 4 মিটার। ঠিক আছে, এবং এখানে বলের মান, বল এফ এর মান কত দেওয়া আছে, এই দেখো এফ এর মান আছে 500 নিউটন। ওকে, তাহলে 500 নিউটন এখানে যদি আমরা দিই 500 নিউটন, এখন আমাদের এই এম এর মানগুলো বের করতে হবে। তো এখানে একটা বিষয় খেয়াল করো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে এফ সমান কেবলমাত্র আমরা একটা দেখলাম, এটা জি এম এ এম ইন্টু এম। দেখো m1 ইন্টু m2, এটা হচ্ছে সূত্র। যেহেতু ভর দুইটা সমান, তাহলে m ইন্টু m হবে, অর্থাৎ m ইন্টু m মানে m স্কোয়ার, আর দূরত্ব কত, ডি স্কোয়ার। ঠিক আছে, এটা এখন এখান থেকে দেখো আর গুণ করবো, এটার সাথে এটা গুণ করে দেবো, এর নিচে কিছু নেই মানে কত, 1 আছে। আবার এই যে ডির সাথে এফ গুণ করে দেবো, তাহলে জি এম স্কোয়ার সমান হচ্ছে এফ ডি স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে না? এরপরে বা এম সমান কত হবে, এম স্কোয়ার সমান কত হবে, এফ ডি স্কোয়ার, আর এই জিটা ভাগ হয়ে যাবে, কেন, কারণ গুণ সম্পর্কের জন্য। বা এম সমান কত হয়, এখানে এম সমান এই পাশে যে রুট হয়ে যায়। ঠিক আছে, এফ ডি স্কোয়ার ভাগ হচ্ছে কত, জি। এখন দেখো এই সব মানগুলো বসিয়ে দেব রুট দিয়ে, এই জি এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 500, গুণ হচ্ছে ডির মান কত, 4 তার স্কোয়ার, আর এই জির মান কত, জির মান হচ্ছে 6.673 10 to the power -11। এটা হচ্ছে জির মান। এই জির মানটা কিন্তু মুখস্থ করা লাগবে, বুঝছো, তোমাদের মুখস্থ করা লাগবে, এটা দেওয়া থাকবে না। তো রুট দিয়ে এই মানটা আমরা বের করছি। দেখো এই যে 500 গুণ হচ্ছে, এখানে 4 এর স্কোয়ার মানে কত বলতো, 16, তো 16 বসিয়ে দিলাম। আর নিচে কত আছে দেখো, এই যে 6.673 10 to the power -11। এই যে মান কত আসে, এই দেখো মানটা আসে এত। তো মানটা এরকম আসে, তাই না? এটাকে যদি আমরা সায়েন্টিফিক মোডে নিতে চাই, তাহলে শিফট চাপে মুড চাপতে হবে, তারপরে 7 চাপতে হবে, তারপরে এখান থেকে 0 থেকে 9 পর্যন্ত যে কোনো একটা সংখ্যা আমরা চাপতে পারি। এই যে এই মানটা আসছে কত, দেখো এই যে এরকম কত, 1.09 10 to the power 7, 1.09 10 to the power 7। এই যে এটা সেম কিন্তু একই মান, বুঝছো, যে এখানে 1.1 আসছে, ওখানে সেম একই মান। হ্যাঁ, তো এইভাবে আমাদের মানটা হিসাব করতে হবে। আশা করি তোমরা
পুরোপুরি মানে বুঝতে পেরেছো অঙ্কগুলো, তাই না? এরপরে 13 নম্বর প্রশ্ন বলছে মঙ্গল গ্রহের ভর হচ্ছে এত কেজি এবং ব্যাসার্ধ হচ্ছে এত কিলোমিটার, তুমি কি মঙ্গল গ্রহে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে পারবা কিনা? দেখো, মঙ্গল গ্রহে যে অভিকর্ষ ত্বরণের মান নির্ণয় করতে হবে, হ্যাঁ, এখানে কি কি দেওয়া আছে? মঙ্গল গ্রহের ভর দেওয়া আছে। দেখো ভর কত, এই যে ভর হচ্ছে এম এর মান, এম এর মান কত দেওয়া আছে? এই দেখো 6.4 10 টু দি পাওয়ার 23, 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত কি আছে? কেজি আছে, এত কেজি, ঠিক আছে, এত কেজি। আর ব্যাসার্ধ কত দেওয়া আছে? 3390। দেখো ব্যাসার্ধ আর এর মান কত দেওয়া আছে? 3390 কিলোমিটার দেওয়া আছে, কিলোমিটার সমান কত হয়? তো 3390 এটাকে 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করতে হবে। কেন? কারণ তাহলে মিটারে চলে আসবে, মিটারে নেওয়ার জন্য 10 টু দি পাওয়ার 3 দ্বারা গুণ করে দিতে হবে, ঠিক আছে? আশা করি আমরা এতটুকু ক্লিয়ার হয়েছি। এরপরে আর কি দেওয়া আছে? দেখো আর কিছু দেওয়া নেই। এখন আমাদের জির মান লাগবে, এই যে বড় জি আছে না, এটার মান লাগবে। এটার মান কত? 6.673 গুণ 10 টু দি পাওয়ার -11, এটা লাগবে n m স্কয়ার কেজি ইনভার্স 2, এটা লাগবে, ঠিক আছে? এখন এই যে জি অভিকর্ষ ত্বরণ, এটা সমান কত? জি এম ভাগ হচ্ছে বি স্কয়ার বা আর স্কয়ার, এখানে আর স্কয়ার দিয়ে দিই, ঠিক আছে? এখন এই জির মানটা বসিয়ে দিলাম 6.673 গুণ 10 টু দি পাওয়ার -11 গুণ এম এর মান কত? 6.4 10 টু দি পাওয়ার কত? 23, এবং নিচে এসছে আর এর মান, আর এর মান কত? এই যে 3390 ইন্টু 10 টু দি পাওয়ার 3, এটার উপর আবার স্কয়ার আছে, এই দেখো এরকম। তাহলে এটা পুরোটা আমরা এখন হিসাব করব, মানটা কত আসে। দেখো প্রথমে আছে 6.673 10 টু দি পাওয়ার -11 গুণ হচ্ছে 6.4 10 টু দি পাওয়ার, এই যে 10 টু দি পাওয়ার 23, এটাকে ভাগ করব কত দ্বারা? এই দেখো ভাগ, ভাগ হচ্ছে 3390 10 টু দি পাওয়ার 3, এটাকে স্কয়ার করে দেবো, কত আসে মান? এই যে 3. আচ্ছা, এটাকে আমরা নরমাল মোডে নিতে হবে, শিফট চেপে মুড চাপবো, ঠিক আছে? তারপর 8 চাপলে নরমাল মোডে চলে গেল, তারপর এখান থেকে 2 চাপতে হবে, 3.71 ধরতে পারি, ঠিক আছে? 3.71 বা 72 ধরতে পারি, ঠিক আছে? এত মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে একক। আশা করি আমরা বুঝতে পেরেছি। দেখছো এই যে এত মানটা। এখন বলছে যে সবাই নিজের ভর ব্যবহার করে তোমার ওজন নির্ণয় করতে হবে। তোমার ওজন কত হবে? ওজন সমান কত? ডব্লিউ সমান কত বলো তো? এফ সমান এমজি। এখন তোমার ভর মনে করো যে 50 কেজি, ঠিক আছে? এটা যার যার ভর ধরে নিতে বলেছে আর কি। 50 দিলাম, আর এই যে জির মানে যে এটা এখানে বসিয়ে দিলাম, তাহলে এটা গুণ করলে কত হয়? 886 নিউটন, 886 নিউটন হয়ে গেল। এরপর 14 নম্বর প্রশ্ন। 14 নম্বর প্রশ্ন বলছে কি যে তলের ক্ষেত্রফল যত বড় বাড়ে চাপ তত কমে কেন? আর ইটের টুকরো দিয়ে তৈরি রাস্তার উপর দিয়ে হেঁটে যাওয়া সহজ, কিন্তু হবে না, কষ্টকর হবে। কি হবে এটা ব্যাখ্যা করো। এখন দেখো ক নম্বর প্রশ্ন উত্তর, তলের ক্ষেত্রফল। দেখো আমরা চাপ সমান কি জানি বলতো? চাপ পি সমান হচ্ছে এফ বাই এ। তো যদি বলটা ধ্রুবক থাকে তাহলে পি সমানুপাতিক 1/a। এর মানে কি? ক্ষেত্রফল যত বেশি হবে, এটা কি ক্ষেত্রফল, ক্ষেত্রফল যত বেশি হবে চাপ তত কম হবে, ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে। তাই বলতেছে যে তলের ক্ষেত্রফল যত বাড়ে চাপ তত কমে কেন? কারণ এই জন্য যে ব্যস্ত অনুপাতিক সম্পর্কের জন্য, ঠিক আছে? এই যে অর্থাৎ চাপ ক্ষেত্রফলে ব্যস্ত অনুপাতিক, ফলে ক্ষেত্রফল যত বেশি হবে চাপের পরিমাণ তত কম হবে। এরপরে বলছে যে টুকরো, ইটের টুকরোর কথা যদি বলছে, দেখো ইটের টুকরো ওই যে চাপের সূত্র দিয়েই করতে হবে। চাপ সমানুপাতিক কত? 1/a না? মানে ক্ষেত্রফল যত কম হবে চাপ তত বেশি হবে না? আর ইটের টুকরো তো ছোট ছোট, তাই না? তার ক্ষেত্রফল অনেক ছোট, এজন্য পায়ের উপরে চাপ বেশি দেয়, আমরা ব্যথা বেশি পাই, কষ্ট পাই। ইটের টুকরো দিয়ে তৈরি রাস্তার উপরে দিয়ে হাঁটা কষ্টসাধ্য, কারণ ইটের টুকরোর উপর দিয়ে হাঁটার সময় পায়ের নিচে তালুর খুব কম ক্ষেত্রফলের উপরে ইটের টুকরো কর্তৃক প্রতিক্রিয়া বল প্রযুক্ত হয়, ফলে পায়ের তালুতে অনেক বেশি চাপ পড়ে এবং ব্যথা অনুভূত হয়। এর জন্য ইটের টুকরো দিয়ে তৈরি রাস্তার উপরে দিয়ে হাঁটা কষ্টসাধ্য ব্যাপার। পরে হচ্ছে 15 নম্বর প্রশ্ন, চাপ কাকে বলে? স্কচটেপের উপর মানে কস্টেপের উপর দিয়ে বেলুনে একটি ফুটো করলে বেলুনটি ফাটবে কি? তোমার ধারণা কি? দেখো চাপ কাকে বলে, এটার জন্য হচ্ছে 1 মার্ক, আর পরটা 4 মার্ক। কোন বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বলকে বলা হয় চাপ, এবং চাপের সূত্র কি? চাপ সমান হচ্ছে এফ বাই এ, এটা হচ্ছে কথা।
এখন দ্বিতীয় যে কথাটা, একটা ফুলানো বেলুনে এক টুকরো কস্টেপ লাগিয়ে কস্টেপের উপর দিয়ে একটা বেলুন মানে বেলুনে একটা ফুটো করলে বেলুন ফাটবে না, তবে ফুটো দিয়ে বাতাস বের হয়ে যাবে। কারণ আমরা জানি বায়ু বা গ্যাসকে আবদ্ধ জায়গা রাখা যায় না, রাখা হলে তা আবদ্ধ জায়গা চারদিকে চাপ প্রয়োগ করে, ফলে ফুলানো বেলুনে বায়ুর পরিমাণ বেশি থাকে, তা বেলুনের দেওয়ালে চাপ প্রয়োগ করবে। এমত অবস্থায় বেলুনে ফুটো করলে ওই ফুটো দিয়ে দ্রুত বেগে বাতাস বের হয়ে আসে, ঠিক আছে। এর ফলে কখনো কখনো বেলুনে ফেটে যেতে দেখা যায়। তবে বেলুনে কস্টেপ লাগিয়ে কস্টেপের উপর দিয়ে ফুটো করলে বেলুন ফাটে না, কারণ এক্ষেত্রে বেলুনের চাপ সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। ভিতরের অতিরিক্ত বাতাস ওই ফুটো দিয়ে বের হয়ে যেতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে, ঠিক আছে, এরকম ভাবে। এরপরে 16 নম্বর, প্লাবতা কি? একটা ভারী কাঠের গুঁড়ি সমতলে উঁচু করে এক স্থান থেকে অন্য স্থানে সরাতে কয়েকজন প্রয়োজন হয়, কিন্তু পানিতে স্থানান্তরিত করতে মাত্র একজন হলেই সম্ভব হয়, কেন? তো এখানে দেখো, তো প্রথম আছে প্লাবতা, তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণভাবে নিমজ্জিত কোনো বস্তুর উপরে তরল বা বায়বীয় পদার্থ লম্বভাবে যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে তাই হচ্ছে প্লাবতা, ঠিক আছে। এরপরে বলতেছে বাতাস এবং পানি উভয় প্রবাহী পদার্থ। প্রবাহী পদার্থের মধ্যে কোনো বস্তু ডুবালে সেটি একটা ঊর্ধ্বমুখী বল বা প্লাবতা বল লাভ করে। সম আয়তন বস্তুর উপরে প্লাবতা বল প্রবাহীর ঘনত্বের উপর নির্ভর করে। ঘনত্ব বেশি হলে প্লাবতা বেশি হবে। বাতাস অপেক্ষা পানির ঘনত্ব বেশি হয় কোনো বস্তু বাতাসের চেয়ে পানিতে বেশি প্লাবতা লাভ করবে, ফলে বস্তুটি বাতাসের চেয়ে পানিতে বেশি ওজন হারাবে। এ কারণে ভারী বস্তুকে বাতাস অপেক্ষা পানিতে উত্তোলন করা সহজ, ঠিক আছে না, প্লাবতার কারণে। ওই যে মনে করো তুমি 50 কেজি বা 100 কেজি ভর উঠাতে পারো না, কিন্তু পানির ভিতর থাকলে সেটা সহজে উঠাতে পারবে, কারণ তখন তার প্লাবতার কারণে হয়। 17 নম্বর, আর্কিমিডিসের সূত্রটি লেখো। পানিতে দুটি বস্তু রেখে দেখা গেল একটা পানিতে ভেসে রইল, অন্যটি ডুবে গেল, এর কারণ ব্যাখ্যা করো। দেখো, এর কারণ হচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে আংশিক বা সম্পূর্ণরূপে ডুবালে বস্তুটি কিছু ওজন হারায় বলে মনে হয়। এই হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। মানে হারানো ওজন কি বলতো? হারানো ওজন বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। এটা হচ্ছে কথা, কোনো বস্তুকে স্থির বা তরলে, এটা হচ্ছে আর্কিমিডিসের সূত্র। এইবার ধরো কোনো বস্তুর ওজন হচ্ছে W1 এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন হচ্ছে W2। এখন যদি এরকম হয় W1 যদি W2-র চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন যদি প্লাবতার চেয়ে বেশি হয়, অর্থাৎ বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে বেশি হলে তাহলে বস্তু তরলে ডুবে যাবে। আর এই ক্ষেত্রে কি হবে? যদি প্লাবতা ওই ওজনের সমান হয় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসমান থাকবে, ঠিক আছে, ভাসবে ডুববে এরকম অবস্থায়। আর যদি এরকম হয় তাহলে কি হবে? অর্থাৎ বস্তুর ওজন তরলের প্লাবতার চেয়ে কম, অর্থাৎ বস্তুটি তরলে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, মানে হালকা একটু ডুবে থাকবে কিন্তু বেশিরভাগ অংশে ভেসে থাকবে, তাই না, জাহাজ তার এই টাইপের মতো। পানিতে রাখা দুটি বস্তুর মধ্যে একটি বস্তুর ঘনত্ব পানির ঘনত্ব অপেক্ষা বেশি ছিল এবং অপর ঘনত্ব কম, পানির ঘনত্ব অপেক্ষা কম কম ছিল, ফলে কি হয়েছিল? বস্তু পানিতে ভেসেছিল এবং অপরটি ডুবে গিয়েছিল। তোমরা যদি এতটুকু লেখো যে এখান থেকে, এই যে এখান থেকে এতটুকু লেখো তাও কিন্তু হবে, যে এখান থেকে এতটুকু যদি লেখো তাহলেও হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর 18 নম্বর চলে যায়। একটি স্কুটারের ভর 100 কেজি। স্কুটারের প্রতিটি চাকার মাটি স্পর্শ করে থাকা অংশের ক্ষেত্রফল হচ্ছে 10 সেন্টিমিটার স্কোয়ার হলে প্রতি চাকায় স্কুটারটি কত চাপ দিচ্ছে? মেরামতের এক পর্যায়ে স্কুটারটিকে যদি এক চাকায় ভর দিয়ে রাখা হয় তাহলে ওই চাকায় চাপ কি একই থাকবে কিনা? ওকে, তো এই অঙ্কটা আমরা এখন করব কিভাবে। এখানে স্কুটারের ভর দেওয়া আছে কত? 110 কেজি, ঠিক আছে। এখন ওজন বের করতেছি, ওজন কত? ওজন হচ্ছে F সমান হচ্ছে mg। এখানে দেখো m এর মান আর g এর মান বসিয়ে দিলাম, গুণ করলে কত হয়? 1078 নিউটন। এখন প্রতিটি চাকার ক্ষেত্রফল দেওয়া আছে, একটা চাকার ক্ষেত্রফল কত? 10 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে। দেখো, এটাকে আমরা A1 ধরলাম, এক চাকার ক্ষেত্রফল। তো এই এক চাকার ক্ষেত্রফল 10 সেন্টিমিটার স্কোয়ার, এটাকে মিটার স্কোয়ার নিতে হবে। মিটার স্কোয়ার নিতে হলে দেখো, এখানে যখন এটাকে আমরা মিটার স্কোয়ার নেব, মিটার স্কোয়ার নিলে 10⁻⁴ দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। দেখো, এই যে এখান থেকে দেখছো, এই যে মিটার স্কোয়ার নিলাম, 10⁻⁴ দ্বারা গুণ করলাম, মিটার স্কোয়ার হয়ে গেল। এখন স্কুটারে দুইটা চাকা থাকে, একটা চাকার ক্ষেত্রফল দেওয়া আছে কিন্তু দুইটা চাকার ক্ষেত্রফল লাগবে, তাহলে আমাদের দুই চাকার ক্ষেত্রফল কত হবে? A2 A2 সমান দুই চাকার ক্ষেত্র, এক চাকার ক্ষেত্রফল আছে এটা, তাহলে দুই চাকার ডাবল হবে, তাহলে এখানে 20 × 10⁻⁴ মিটার স্কোয়ার হবে। এখন যখন দুই চাকার উপর কতটুকু চাপ দিবে, চাপ সমান F/A,
তাহলে এফ এর মান বসিয়ে দিলাম আর এর মান বসিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে যদি আমরা এটাকে হিসাব করি মানটা কত আসে দেখো, উপরে কত আছে 1078 এটাকে ভাগ করব কত দ্বারা, ভাগ করার আগে এরকম ব্র্যাকেট দিয়ে দিতে হবে। এটা 20 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস কত 4, এই যে এইভাবে মানটা কত আসে, এই যে 539000 এরকম আছে তাই না, 000 এত নিউটন পার মিটার স্কয়ার আছে। এইবার স্কুটারটি যদি এক চাকায় ভর দিয়ে রাখলে এটি চাকার ক্ষেত্রফলের সমান দৈর্ঘ্যগ্রস্ত হবে, তখন হচ্ছে ক্ষেত্রফল তো এক চাকার ভিতরে রাখলে তাহলে এক চাকার ক্ষেত্রফল এটা দিয়ে দেবো, সেই ক্ষেত্রে মানটা আসে এই যে এই মানটা, এই যে মানটা আসে, চাপ এই ক্ষেত্রে বেশি হবে, অর্থাৎ দুইটা ভর দিয়ে রাখলে চাপ একই থাকবে না। তাহলে এখানে দুইটা চাকা কেন উদ্দীপকে কিন্তু উল্লেখ করা নাই, দুইটা চাকাই এই স্কুটারে দুইটা চাকা থাকে, এই জন্য দুই দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপর 19 নম্বর বলছে পিকিউ তলে তলে প্রযুক্ত চাপ নির্ণয় করো। দেখো পিকিউ তল মানে এই যে এখানে, তো উপর থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব কত, এখানে 5 মিটার সেন্টিমিটার, তাহলে এটাকে মিটারে নিতে হবে, 1100 দ্বারা ভাগ করে, তাহলে এত মিটারে হয়ে গেল, তাহলে কত হলো 0.5 মিটার। ওকে, চাপ সমান কত আমরা জানি এইচ রো জি, এইচ এর মান কত, এইচ এর মান হচ্ছে 0.5, রোর মান 1000 আর জির মান কত 9.8। এই সবগুলোকে এখন আমাদের গুণ করতে হবে। দেখো 0.5 গুণ 9.8 গুণ হচ্ছে 1000, এই 1000 কত আসে 4900, ঠিক আছে 4900, তাহলে এত নিউটন পার মিটার স্কয়ার বা প্যাসকেল, একক আছে প্যাসকেল হবে, ঠিক আছে। এইভাবে আমরা এই মানটা বের করতে পারি, ঠিক আছে। 490 মানে 490 নিউটন পার মিটার স্কয়ার। এই যে নিউটন পার মিটার স্কয়ার আর একটা আছে প্যাসকেল, এই এককটাও ব্যবহার করতে পারি। ওকে, তারপর দেখো 20 নম্বর, 400 সেন্টিমিটার স্কয়ার ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হয়। এখন এই 20 নম্বর অঙ্কটা দেখবো। দেখো এখানে বলছে এটা বলছে যে 400 সেন্টিমিটার স্কয়ার ভূমির ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাত্রকে পানিতে নিমজ্জিত করা হলো। পানির উপরিতল থেকে পাত্রের উপরিপৃষ্ঠের গভীরতা হচ্ছে 15 সেন্টিমিটার এবং পাত্রের উচ্চতা হচ্ছে 90 সেন্টিমিটার, 90 সেন্টিমিটার আর কি। পাত্রে ভর দেওয়া হচ্ছে এত কেজি হলে পাত্রটি এই অবস্থায় পানিতে ছেড়ে দিলে কি অবস্থায় থাকবে। আচ্ছা প্রথমে হচ্ছে প্রশ্নটা একটু বুঝি, হ্যাঁ। মনে করো এখানে একটা পুকুর আছে, এরকম বড় পুকুর, পানি আছে এই যে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত হচ্ছে পানি আছে, ঠিক আছে এই পুকুরে। তো এর ভিতরে একটা পাত্র রাখা হয়েছে, যে এই পাত্র এই যে এইভাবে রাখা হয়েছে, ঠিক আছে। এই পাত্র রাখা হয়েছে, তো এই উপর থেকে এই পানির উপর থেকে এই পাত্র এই পর্যন্ত হচ্ছে 15 সেন্টিমিটার, ঠিক আছে। আর এই যে পাত্রের যে গভীরতা এটা হচ্ছে 90 সেন্টিমিটার, মানে উচ্চতা আর কি, ঠিক আছে। এই এতটুকু তো আমরা বুঝতে পেরেছি, ঠিক না। এখন আমাদের যেটা করতে হবে, এই নিমজ্জিত অবস্থায় এর প্লবতা বের করব। দেখো প্লবতা মানে পাত্রটা ওখানে রাখলাম, ওর প্লবতা বের করব। প্লবতার সূত্র হচ্ছে এ এ রো জি এইচ, এ রো জি এইচ। এখন এর মান কত, এর মান দেখো এখানে এর মান হচ্ছে 400 সেন্টিমিটার দেওয়া আছে, তো 400 সেন্টিমিটার স্কয়ার আছে। এখন 400 সেন্টিমিটার স্কয়ার আছে, এটাকে মিটার স্কয়ারে নিতে হবে, তার জন্য 10 টু দি পাওয়ার -4 দ্বারা গুণ করে দিলাম, বুঝছো। এইবার যেহেতু পানির ভিতরে ডুবানো হয়েছে, রো মানে ঘনত্বর মান হচ্ছে 1000, এই যে 1000 দিয়ে দিলাম, গুণ এই যে জির মান কত, জির মান হচ্ছে 9.8, গুণ হচ্ছে 9.8, এই যে 9.8, এবং এই যে এইচটা কত হবে, এইচটা হবে এই পাত্রের যে গভীরতা ওই উচ্চতায়, পাত্রের উচ্চতা কত বলতো 90 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এটাকে মিটারে নিতে হবে, 0.9 মিটার হবে, ঠিক আছে। এই যে তাহলে এখানে বসিয়ে দিলাম, খুব সহজেই ম্যাথটা হয়ে গেল। এটা হিসাব করব, প্লবতা বের হয়ে যাবে, কি হয়ে যাবে প্লবতা। দেখি আমরা হিসাব করি, প্রথমে 400 গুণ 10 টু দি পাওয়ার -4 গুণ হচ্ছে 1000 গুণ হচ্ছে 9.8 গুণ হচ্ছে 0.9, এই যে মানটা কত আসে দেখি, এই যে 352, দেখো 352.8। প্লবতা এর একক হচ্ছে নিউটন, মানে বলের যে একক সেটা। এইবার এইটা আমরা প্লবতা বের করলাম, আর ওই যে বস্তুটা রাখলাম, যে পাত্রটার ওজন কত, পাত্রের ওজন বের করতেছি। কিসের, পাত্রের ওজন। পাত্রের ওজন সমান কত বলতো এমজি, ওজনের সূত্র কি এমজি। এখন এম এর মান কত, এই দেখো এম এর মান আছে 36.6, 36.6 গুণ জির মান কত 9.8। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে এখানে কত আসে, এই দেখো 36.6 গুণ
9.8। ওকে, তাহলে এখানে কত আসে দেখি, 358.68, 358.68 নিউটন। এখন দেখো বস্তুর প্লবতা কত, প্লবতা কিন্তু এই যে এটা, প্লবতার চেয়ে বস্তুর ওজন কিন্তু বেশি হয়ে গেছে, তাই না? যেহেতু প্লবতার চেয়ে ওজন বেশি হয়ে গেছে, ওই বস্তুটা কি হবে, বস্তু ছেড়ে দিলে কি অবস্থা থাকবে, ছেড়ে দিলে এটা ডুবে যাবে। দেখছো, অবস্থা ছেড়ে দিলে বস্তুটি পানির ভিতরে ডুবে যাবে। আমরা যেভাবে বের করছি না, ঠিক সেইভাবে বের করবা। হ্যাঁ, এখানে দেখো এইটা না দিয়ে তোমরা সরাসরি এখানে 0.90 দিয়ে দিবা। এই যে এই মানটা না দিয়ে এটা দিয়ে দিবা, তাহলে এই ম্যাথটা আরো ইজি হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এতটুকু করার দরকার নেই, ঠিক আছে? এই যেগুলা। আচ্ছা, তো এরপরে অঙ্কটিতে চলে যায়। 21 নম্বর বলছে যে মানব দেহের গড় ঘনত্ব এত কেজি পার মিটার কিউব, বিশুদ্ধ পানির ঘনত্ব এত, এবং ডেড সি এর পানির ঘনত্ব এত। তুমি বিশুদ্ধ পানি ভরা সুইমিং পুলে নামলে তোমার শরীরের কত শতাংশ ডুবে থাকবে? তুমি যদি ডেড সিতে সাঁতার কাটার সুযোগ পেতে, সেক্ষেত্রে তোমার শরীরে কত অংশ ভেসে থাকবে? দেখো, বিশুদ্ধ পানির ক্ষেত্রে বলা হয়েছে ডুবে থাকার কথা, আর ডেড সিতে হচ্ছে ভেসে থাকার কথা বলা হয়েছে। তো আমরা আমরা খুব সহজে, অনেক অনেক সহজে আমরা এই অঙ্কটা করে ফেলতে পারি। দেখো, বিশুদ্ধ পিওর যে ওয়াটার, হ্যাঁ, পিওর ওয়াটারের ক্ষেত্রে, ওয়াটার যখন আমরা পিওর ওয়াটারে মানে বিশুদ্ধ পানিতে যখন থাকবো, তখন আমাদের শরীরে ডুবে থাকা অংশ, দেখি ডুবে থাকা অংশ, ডুবে থাকা অংশ, ডুবে থাকা অংশ বের করব। কত অংশ হয় দেখি? ডুবে থাকা অংশ হচ্ছে, আমরা যেহেতু ইয়াতেছি, তাই না, এই নিচে হচ্ছে পানির, ওয়াটারের মানে নিচে হবে ওয়াটারের ঘনত্ব, পানির ঘনত্ব, আর উপরে হবে যে থাকবে, মনে করো মানুষের ঘনত্ব উপরে, একে 100 দ্বারা গুণ করতে হবে, তাহলে ডুবে থাকা অংশ পাওয়া যাবে। ঠিক আছে, মনে করো প্রথমে আমরা বিশুদ্ধ পানিটা বের করতেছি। এখন এই মানুষের ঘনত্ব কত, 900 কত দেখো এখানে, 985, এই যে 985, আর এখানে রো পানির ঘনত্ব কত, পানির ঘনত্ব আছে 1000, এই যে 1000 গুণ হচ্ছে 100, তাহলে এখানে কত আসে দেখি আমরা, ডুবে থাকা অংশ কত হয়, এখানে দেখো 985 ভাগ হচ্ছে 1000, 1000 গুণ হচ্ছে 100, এই যে 100, তাহলে এখানে কত আসলো, 98.5। এত অংশ কিন্তু ডুবে থাকবে। দেখো আমাদের কিন্তু বলছে ডুবে থাকবে কত অংশ, তার মানে এত অংশ ডুবে থাকবে। এখানে আমরা অন্যভাবে করার আছে, এভাবে করলেও হবে। ঠিক আছে, তাহলে এত অংশ ডুবে থাকলো, তোমরা সবচেয়ে সহজ যে অংশ যেভাবে করা যায় সেভাবে করবা, আমি তোমাদের শেখাচ্ছি। এরপরে যদি ডেড সিতে যাওয়া হয়, তাহলে ডুবে থাকা অংশ কত হবে দেখো, ডেড ডেড সি, সরি ডি এ, ডি এটা উচ্চারণ, এটা বানানো হবে ডি ই এ ডি, ডেড, ডেড সি, ডেড সি, এ সি এ। তো ডেড সিতে কি হবে, ডুবে থাকা অংশ কত হবে, ডুবে থাকা অংশ, দেখো ডেড সিতে ডুবে থাকা অংশ কত হবে, ডেড সিতে ডুবে থাকা অংশ একইভাবে রো এম দিয়ে দেব, আর এখানে ডেড সির ডি দিলাম আর কি, এখানে 100 দ্বারা গুণ করে দেবো, ঘনত্ব বুঝছো। এখন এই যে ডেড মানুষের ঘনত্ব কত, 985, আর ডেড সিতে ঘনত্ব কত, 1200, এ দেখো কত দেওয়া আছে, 1240। ঠিক আছে, 1240 গুণ হচ্ছে 100। ওকে, তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেলতে পারি যে 985 ভাগ হচ্ছে 1240, কত আসে মানটা, এই যে এটা আসে, এটাকে আবার 100 দ্বারা গুণ করতে হবে, এই যে 100 দ্বারা গুণ করলাম, কত আসে দেখো, 79.43, 79.43, ঠিক আছে, এত পার্সেন্ট। আশা করি আমরা বুঝতে পেরেছি, তাই না? তবে এখানে কিন্তু ডুবে থাকা অংশ বের করতে পারি না, এখানে বলছে যে কত শতাংশ ভেসে থাকবে, এটার ক্ষেত্রে ভেসে থাকবে, তাহলে ভেসে ভেসে থাকবে, কতটুকু ভেসে থাকবে, টোটাল 100 থেকে এই যে যেটা ডুবে থাকা অংশটাকে বিয়োগ করে দিতে হবে। ঠিক আছে, কারণ দুইটা মিলে তো 100, তাই এখান থেকে আমরা কি করব, 100 থেকে বিয়োগ করে দেবো। দেখো 100 বিয়োগ হচ্ছে এখানে কত, 79.43, এটা বিয়োগ করে দিলাম, কত আসে এখানে দেখো, এর 20 দশমিক কত, 5, তারপরে 7, এই 7, এত শতাংশ, এত পার্সেন্ট। ঠিক আছে না, এইটা আছে অ্যান্সার।
তারপরে 22 নম্বর প্রশ্ন বলছে যে গতিশক্তি কাকে বলে, ভরবেগ ও গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো। এখন গতিশক্তি কাকে বলা হয়? কোনো বস্তুর গতির কারণে তার মধ্যে যে শক্তি নিহিত থাকে তাকে বলা হয় গতিশক্তি। এখন খেয়াল করো, ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক দেখাতে হবে। তোমরা যেভাবে দেখাইতে পারো, ভরবেগ এখানে গতিশক্তিকে টি দ্বারা যদি প্রকাশ করি তাহলে ভরবেগ সমান এর সূত্র কি, মানে গতিশক্তি সূত্র হচ্ছে এম ভি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র, বুঝছো? এখন দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এম ভি স্কোয়ার আছে, তাহলে এটা উপরে আরো একটা এম নিলাম অতিরিক্ত, হ্যাঁ, আর ভি স্কোয়ার উপরে, এটা অতিরিক্ত যেহেতু নিচ্ছি তাহলে নিচে আরেকটা নিতে হবে, এটা কাটা যায়, তাহলে এম ভি স্কোয়ার থাকতেছে, বুঝছো? দেখো এখানে কিন্তু উপরে একটা এম এম ছিল, এখানে দুইটা এম নিছি, নিলে এটা কাটা দিলাম, তাহলে কি থাকতেছে দেখো, কাটা দিলে ওইটা সেমই থাকতেছে না, কিন্তু কাটবো না, আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কি সামনের দিকে এগিয়ে যাব। দেখো এই এম এম গুণ করলে কত হয়, এম স্কোয়ার, আর এটা কি ভি স্কোয়ার, আর নিচে কি থাকতেছে, টু এম থাকতেছে, খুবই ভালো। এখন দেখো এই এম এবং ভি দুইটার উপরে স্কোয়ার আছে, তার মানে এম ভি দিয়ে এইভাবে স্কোয়ার লিখতে পারি, আর নিচে আছে টু এম লিখতে পারি, ওকে? বা এখান থেকে টি সমান এত, অতএব বা হচ্ছে টি, টি সমান কত আছে দেখো, এই যে এম ভি সমান হচ্ছে পি, বলতো কি, এম এবং ভি মানে ভর, এটা হচ্ছে ভর, আর এটা হচ্ছে বেগ। কোন বস্তুর ভর এবং বেগকে গুণ করলে কি হয়, ভরবেগ পাওয়া যায়। তাহলে ভরবেগ এইটার পরিবর্তে আমরা পি লিখতে পারি, পি স্কোয়ার বাই টু এম, তাহলে টি সমান কত আছে, পি স্কোয়ার বাই টু এম। এটা হচ্ছে গতিশক্তি এবং ভরবেগের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, আমাদেরকে বলছে না যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক স্থাপন করো, সম্পর্ক স্থাপন করা হয়ে গেল, যেটা আমরা কিন্তু সম্পর্কটা আছে কি দেখো, সম্পর্কটা আছে এই যে টি সমানুপাতিক পি স্কোয়ার, দেখছো ওই যে পি স্কোয়ার উপরে আছে, অর্থাৎ গতিশক্তি বস্তুর ভরবেগের বর্গের সমানুপাতিক। তারপরে 23 নম্বর প্রশ্ন, এখানে একটা প্রশ্ন দিচ্ছে যে এম উচ্চতায় একটা টেবিল থেকে 5 কেজি ভরের বস্তুকে ফেলে দেওয়া হচ্ছে, সময় নির্ভর গতিশক্তি ও বিভব শক্তি সমীকরণ নির্ণয় পূর্বক উচ্চতার পরিবর্তে সময়ের বিপরীতে এই গ্রাফটি আঁকা হলে দেখতে কেমন হবে। এখানে দেখো, এখানে কি আছে, উচ্চতা দেওয়া আছে আর গতিশক্তি মানে বিভব শক্তি বা গতিশক্তি দেওয়া আছে, এর পরিবর্তে তোমরা আমাদের কি করতে হবে, সময় দিতে বলেছে, সময় ভার্সেস শক্তির লেখচিত্র অঙ্কন করতে বলেছে, তো আমরা এখানে করবো অবশ্যই। তো এই বস্তুটার ভর কত, 5 কেজি, এখান থেকে এটুকু আছে 2 মিটার, এখান থেকে এটুকু আরো 2 মিটার। তো এটা অ্যান্সারে চলে যায় আমরা, ঠিক আছে, সরাসরি। এখানে দেখো একটা বস্তু একটা নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো বস্তুকে ফেলে দেওয়া হলে এর আদিবেগ থাকে 0, তাই না? টি সময় পরে বস্তুটি এইচ উচ্চতায় অবস্থান করলে তখন বিভব শক্তি কত হয়, এম জি এইচ হয়। আবার আমরা জানি এর সমান কত, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এখন মনে করো এটা ভূমি থেকে এইচ উচ্চতায় রয়েছে, তাহলে উপরে উচ্চতাটা কত, এইচ মাইনাস এই যে ফোর মাইনাস এইচ, ফোর মাইনাস এইচ, টোটাল উচ্চতা তো 4 এর, এই জন্য আর কি। তাহলে এখানে এটি আদি বেগ তো 0, হাফ এ টি স্কোয়ার, তাহলে এখানে 4 মাইনাস এইচ সমান হাফ জি টি স্কোয়ার হচ্ছে, তাহলে এইচ সমান কত হচ্ছে, 4 মাইনাস হাফ জি টি স্কোয়ার। এখন 1 নং সমীকরণে যদি এইচ এর মান বসাই দিই তাহলে এখানে পির মান কত হবে, পির মান হবে এই যে এখানে দেখো জি এম জি ইন্টু এখানে যে ইসের মান, উচ্চতার মান বসা দিলাম, ঠিক আছে। আবার গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, তাহলে এখানে ভি সমান কত, ভি স্কোয়ার সমান কত, এ স্কোয়ার প্লাস টু এ এস এটি বা জিটি আর কি। তো এখানে যেহেতু আদিবেগ শূন্য তাহলে জিটি থাকতেছে, ঠিক আছে, ভি সমান জিটি থাকতেছে। এই ক্ষেত্রে আমরা যদি হাফ এম ভি স্কোয়ার বলতে কি এখানে জিটি স্কোয়ার মানে হাফ এম জি স্কোয়ার টি স্কোয়ার, এটা থাকতেছে, এটা থাকতেছে। তাহলে দেখো যে সূত্রগুলো আছে, আমরা যে সময়গুলোকে যদি ধরি 0 থেকে শুরু করে এখানে 0.25 সেকেন্ড ধরেছি, এখানে 0.5 সেকেন্ড, এখানে 0. কত 5 ধরছি, এখানে 0.1 ধরছি, ধরার পরে আমরা এখন হিসাব করব এখানে কত, যখন সময়, হ্যাঁ, সময় যখন দেখো, সময় যখন 0.25, সময় যখন 0.25 তখন আমাদের ইসের মান কত আসে, 0.25 যখন আসবে তখন আমাদের বিভব শক্তি কত আসতেছে, গতিশক্তি কত আসতেছে, ঠিক আছে, এগুলো আমরা এখান থেকে হিসাব করব। এই যে দেখো এই যে এই সূত্র থেকে, ঠিক আছে। যেমন দেখো আমি তোমাদের আমরা একটা দেখি সংক্ষেপে, এখানে এম জি, এম এর মান তো এখানে 5 কেজি দেওয়া ছিল, তাই না? ওই দেখো এম এর মান কত ছিল, 5, তাহলে এখানে এখানে দেখো এই যে এই জায়গাটা আমরা এম এর মান যদি বসাই দিই, এখানে কত, এম এর মান হচ্ছে 5 গুণ 9.8 গুণ এখানে দেখো 4, এই যে 4 মাইনাস 4 মাইনাস এখানে দেখো জি, এর মান 9.8 টি স্কোয়ার মানে কত, ওই যে 0.25 ধরা হয়েছে, তাই না, তার স্কোয়ার, ওকে।
যা হবে ওটাকে আবার ভাগ করতে হবে কত দ্বারা, 2 দিয়ে ভাগ করতে হবে, এটাকে আবার ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। এখানে কত আসে দেখো, 185, তাই না? 185 মানে 180। দেখো এই পর্যন্ত আছে 150, তাহলে এই পর্যন্ত আছে 200, তার মানে 180 যে এই পর্যন্ত হবে। একইভাবে এখানে মানগুলো, এখানে যদি আমরা 0.25 এই যে এখানে বসায় দিই, তাহলে এখানে যে 25-এর কাছাকাছি হবে বা হচ্ছে 15-এর কাছাকাছি হবে, এইখানে এই মানটা বসিয়ে দিলাম, ঠিক আছে? এইভাবে বাকিগুলো দেখো এখানে 7 পয়েন্ট, যখন সময় হচ্ছে 0.5, তখন হিসেব করে দেখবো যে এই মানটা আসবে, তখন সময় যখন 7.5 ওখানে ওই সমীকরণ বসায় দিব, এইভাবে অঙ্কন করা হয়ে যাবে। ওকে, তারপর আমরা পরেরটা 24 নম্বরে চলে যাই। 4000 কেজি ভরের একটা ট্রাক এত কিলোমিটার বেগে চলছে। এত কেজি ভরের একটা গাড়ি কত বেগে চললে এর গতিশক্তি ট্রাকটির গতিশক্তির সমান হবে? তাহলে প্রথমে তো আমাদের গতিশক্তি আগে বের করতে হবে, তাই না? যে কত হয়েছে দেখো, ট্রাকের ভর দেওয়া আছে কত, এম এর মান কত আছে, এম এর মান দেওয়া আছে হচ্ছে 4000, ট্রাকের ভর দেওয়া আছে 4000, তাই না? আর ট্রাকের এখানে বেগ কত দেওয়া আছে, ট্রাকের বেগ দেওয়া আছে 54 কিলোমিটার, 54 কিলোমিটার/আওয়ার। এখন গাড়িটির ভর কত দেওয়া আছে, দ্বিতীয় গাড়িটির যেটা ভর আছে 1000 কেজি, এখন গাড়ির বেগ বের করতে হবে ভিটো। এখন ট্রাকের গতিশক্তি যদি টি হয়, তাহলে টি সমান হাফ m1 v1, মনে করো এটাকে আমরা প্রথমটাকে ধরছি, ঠিক আছে? প্রথম এটা t1ও দিতে পারো, আবার গাড়ির ক্ষেত্রে t2 দিতে পারো, হাফ m2v2 স্কয়ার। এখন বলছে যে দুইটা সমান, এই যে t1 এবং t2 হচ্ছে সমান, হ্যাঁ t2 এবং t1 সমান, তাহলে এখানে t2 সমান কত, হাফ m2v2 স্কয়ার। এই পাশে দুই পাশ থেকে mm কাটা যায়, এই যে হাফ হাফ কাটা গেল, তাহলে এখানে থাকলো কি m2v2 স্কয়ার, আর এই পাশে m1 v1 এর স্কয়ার। এখান থেকে আমরা v2 বের করব, v2 সমান √m1/m2 ইনটু v1। এখন √m1 এর মান বসালাম, m2 এর মান বসালাম, আর v1 এর মান এখানে বসালাম। বসানোর পর এখন আমরা হিসাব করব যে কত আসে। এখন দেখো কাটাকাটি যায়, যে কাটা সবগুলো কাটা যায়, তাই না? তাহলে √4 আসে। তো 4 কে রুট করলে কত হয়, 4 কে রুট করলে 2 হয়, 2। আর এই যে 54 এটা থাকলো, 54 দুগুণে 108 হয়, 108 কিলোমিটার/আওয়ার, মানে গাড়ির গতি বলছে 108 কিলোমিটার/আওয়ার। খুব সহজ না? খুব মজা লাগতেছে না? এরপরে 5 নম্বর, একটা বস্তুকে চিত্রের এ বিন্দু থেকে ফেলে দেওয়া হলো। এই যে এ বিন্দু হচ্ছে এখানে, এখান থেকে ফেলে দেওয়া হলো। এ বি সি তে বিন্দুতে বস্তুটির মোট শক্তি কত হবে? তো দেখো একদম এ বিন্দুতে সবার উপরে এখানে বিভব শক্তি কত হবে, এম জি এইচ। এম এর মান, জির মান, এইচ এর মান দেখো 2 মিটার আর 2 মিটার, 4 মিটার, তাহলে 196 হলো। কিন্তু এখানে গতিশক্তি কত হবে, ভির মান এখানে 0, যেহেতু বস্তুটা এই সর্বোচ্চ উচ্চতায় রয়েছে, এখানে যে স্থির অবস্থায় হয়ে গেছে আর ওর কোনো বেগ নাই, তার মানে 0। তাহলে টোটাল শক্তি কত আছে এখানে, 196। ঠিক আছে, একইভাবে এখন বি বিন্দুতে, এইটা হচ্ছে বি বিন্দু, এই যে বি বিন্দুতে দেখো, বি বিন্দুতে বেগ কত, গতিশক্তি বিভব শক্তি কত, mgh1। তো এখানে এম এর মান, জির মান আর এইচ এর মান বসালাম। আচ্ছা, সবসময় ভূমি থেকে উচ্চতা হিসাব করতে হয় গতি বিভব শক্তির ক্ষেত্রে, কিন্তু গতিশক্তির ক্ষেত্রে উল্টা, উপর থেকে নিচের দিকে, যেখানে থাকবে তার মানে যেদিকে যাবে সেদিকেরটা, ঠিক আছে? ওকে, এখন বি বিন্দুতে বেগ v1 হলে ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s, এখন এটার মান তো 0, তাহলে এখানে কত হচ্ছে 339.2। এখন কাজে এখানে গতিশক্তি কত হবে, হাফ এম এবং ভি স্কয়ারের মান বসা দিলাম, তাহলে কত 98। তাহলে এখানে এই যে এই মানটা হচ্ছে এত আর এইটা হচ্ছে এত, যোগ করলাম, যোগ করলে এইটা 98, ঠিক আছে? এখানে মোট শক্তি কত, হাফ এম ভি স্কয়ার আর এম জি এইচ ওয়ান, এই যে এখানে এটা আছে 98 আর এটাও 98, 98 যোগ করলে কত 196, যা কিন্তু এ বিন্দুতে সমান। আবার বি বিন্দুতে বিভব শক্তি সমান, কেন? কারণ বি বিন্দুতে 0, একদম নিচে, উচ্চতা নাই, ঠিক আছে? এর জন্য বিভব শক্তি 0 হয়ে যাবে। mgh এর মান 0, তাই এটার মান 0। এবং বিভব শক্তি কত হবে, ভি স্কয়ার সমান এ স্কয়ার প্লাস 2as, এস এর মান এখানে কত দেখো, বস্তুটা ছিল কোথায়, এ বিন্দুতে ছিল, তাই না? বিন্দুটা, বস্তুটা ছিল কোথায়, এ বিন্দুতে, চলে আসলো কত, সি বিন্দুতে। টোটাল কতটুকু দূরত্ব অতিক্রম করেছে, 4 মিটার। তাহলে 4 দিলাম, এখানে হিসাব করে কত হলো, এত হলো। গতিশক্তি কত হবে, এখানে মান বসাই দেবো, ঠিক আছে? তাহলে 196। তাহলে দেখো সব জায়গায় কিন্তু মোট শক্তির পরিমাণ সেম থাকতেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই অধ্যায় থেকে যত রকমের রচনামূলক প্রশ্নপত্র, রচনামূলক প্রশ্ন ছিল যতগুলো, হ্যাঁ রচনামূলক, সবগুলোতে কিন্তু দেখলাম। আগামী ক্লাসে আমরা দৃশ্যপট নির্ভর যেগুলো আছে, দৃশ্যপট নির্ভর মানে কি, উদ্দীপক যেগুলোতে থাকবে, ওই উদ্দীপক যেগুলোতে আছে আমরা ওই উদ্দীপক অনুসারে ক্লাস দেখবো আর কি, ঠিক আছে? ওইগুলো দেখবো। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। ক্লাসটা তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের
আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কেউ আমাদের পেইড কোর্সগুলোতে ভর্তি হতে চাও তাহলে 0162010395495 এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারো। আমাদের কাছ থেকে যে শীটগুলো যদি কিনতে চাও তাহলে এই নাম্বারটিতে যোগাযোগ করো, ঠিক আছে? সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।